নমস্কার। নিউজ ভ্যানগার্ড বিশ্বকাপ ফুটবল 2026 আজকের আড্ডা। গত কয়েক সপ্তাহ ধরে আপনারা দেখছেন আমরা এই আড্ডায় আসছি। আমরা ফুটবলটা বেশ উপভোগ করছি, বিশ্বকাপ ফুটবল সবসময় করি, এবং এই বিশ্বকাপ ফুটবলে যেহেতু ভারতবর্ষের প্রতিনিধি নেই, সেহেতু ভারতবর্ষের ফুটবল প্রেমীরা নিজেরাই নিজেদের দল ভাগ করে নিয়েছেন। কেউ ফ্রান্সকে, কেউ ব্রাজিলকে, কেউ আর্জেন্টিনাকে, কেউ পশ্চিম জার্মানিকে, কেউ বিভিন্ন কেউ নিরপেক্ষভাবেও দেখার চেষ্টা করেন, যদিও হয় না, এটা মুখে বলা যায়। কিন্তু ঘটনাটা যা, এই দলগুলি তাদের নিজেদের কীর্তি এবং অতীত ফুটবল সম্পর্কে তাদের যে মানুষকে টেনে নেওয়ার ক্ষমতা, ভারতবর্ষের ভেতরে এত বিশাল একটা দেশের মানুষদের কিন্তু তারা আকৃষ্ট করেছে। আমরা সেদিকেই আকর্ষিত হয়ে রাতের পর রাত, দিনের পর দিন বসে থাকি এদের খেলা দেখার জন্য। ইতিমধ্যে বিশ্বকাপ ফুটবলের কিন্তু 82টি খেলা হয়ে গিয়েছে। 82টি ম্যাচে 242খানা গোল হয়েছে। হিসেব যারা রাখেন তারা রাখতে পারেন, কোন ম্যাচে বেশি হয়েছে না হয়েছে সেগুলি আলাদা কথা। ইতিমধ্যে 16টা দলকে রাউন্ড 16-এ যাওয়ার কথা, 10টা দল তাদের নির্ধারিত করে ফেলেছেন। সেই 10টা দলের ম্যাচ 4 জুলাই থেকে 7 জুলাইয়ের ভেতরে হয়ে যাবে। আপনারা হয়তো জেনে গিয়েছেন, তবু একটুখানি বলে দিচ্ছি যে কানাডা মরক্কো খেলবে 4 জুলাই, প্যারাগুয়ে ফ্রান্স খেলবে 5 জুলাই, ব্রাজিল নরওয়ে খেলবে একই দিনে 5 জুলাই, মেক্সিকো ইংল্যান্ড খেলবে 5 জুলাই, ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে 7 জুলাই। আর বাকি যে ম্যাচগুলি সেগুলি অনেক কিছু পারমুটেশন কম্বিনেশনের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে খেলাগুলি এখনো হয়নি। স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, তাদের যে বিজয়ীরা, অর্থাৎ স্পেন, অস্ট্রিয়া তাদের বিজয়ী, এবং পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ভেতরে যে বিজয়ীরা তারা 6 অর্থাৎ 6 তারিখ খেলবেন, 6 জুলাই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 7 তারিখ খেলবেন সুইজারল্যান্ড, আলজেরিয়া এবং কলম্বিয়া, ঘানার ভেতরে যারা জয়ী তারা খেলবেন 7 তারিখ। 7 তারিখই আর্জেন্টিনা নামবে এই রাউন্ড 16-এ, অর্থাৎ অস্ট্রেলিয়া, মিশর তাদের ভেতরে যারা জিতবেন তারা খেলবেন অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং কাবো ভার্দের সঙ্গে, বিজয়ীদের সঙ্গে। ধরে নেওয়া হচ্ছে যে হয়তো আর্জেন্টিনা 16-এ যাবেন। এই পর্যন্ত যা পারফরমেন্স, আমরা এগুলি নিয়েই কথা বলি। আজকে এই আড্ডাতে এমন একজন মানুষ এসেছেন, এই ত্রিপুরা রাজ্যের ফুটবলে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, কৃষ্ণ সরকার। আপনারা দেখছেন আমার ডান দিকেই বসেছেন। নমস্কার। কৃষ্ণ সরকার এ রাজ্যে চুটিয়ে ফুটবল খেলেছে 81 থেকে, এবং 82 সালে তখন এই রাজ্যের খুব আমরা খুব উপভোগ করতাম, প্রেস বক্সে বসে হলেও উপভোগ করতাম যে বিসি রায় ট্রফি, জুনিয়র ফুটবল বলা হতো, বিধানচন্দ্র রায়ের নামে সেটা হতো। সেটা 78-ও একবার হয়েছিল, এবং 82-তে কৃষ্ণ সরকার ত্রিপুরা দলের অধিনায়ক ছিলেন। এবং সেই ম্যাচে একটা ঘটনা আজও মনে পড়ে। আপনারা যারা ফুটবল বিশেষজ্ঞ তারা তো প্রবীণ যারা আছেন তারা জানেন, তারা দেখেওছেন হয়তো, যে কৃষ্ণের দলে একজন ফুটবলার ছিলেন ফরওয়ার্ড লাইনে, মণিপুর থেকে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য এসেছিল, শেষে আমাদের ত্রিপুরা রাজ্যের হয়ে খেলতেন, কৃষ্ণ কুমার সিং। রেলওয়েজের বিরুদ্ধে ঠিক সেন্ট্রাল লাইনটা ক্রস করে গিয়ে একটা অসাধারণ 50 গজের শোটা একটা গোল করেছিলেন। রেলওয়ে কিন্তু সেবার 82 সালের বিসি রায় ট্রফির যুগ্ম চ্যাম্পিয়ন ছিল বাংলার সাথে। এই রেলওয়েজ দলের বিরুদ্ধে ত্রিপুরা 1 গোলে জিতছিল। কৃষ্ণ ছিল সেই দলের অধিনায়ক, কৃষ্ণ সরকার। অসাধারণ রাইট আউট, ডান পাটা ছিল ক্ষুরোধার, আমরা অনেক গোল তার দেখেছি, প্রচন্ড জোরে ছুটতে পারতেন। এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে সাফল্যের সাথে কাজ করে চলেছেন অনেক দিন ধরে। কৃষ্ণর কাছেই জানবো, যে প্রথম শুরু করবে কৃষ্ণই, কারণ এই মুহূর্তে ফুটবলটা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে খুব বড় বিশেষজ্ঞ যারা, আমরা বড় বিশেষজ্ঞ নই, আমরা দেখে দেখে যা বুঝি, আমাদের মনের কথাটা আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্যই এই আড্ডাটা। আমাদের কিরকম লাগলো তার সঙ্গে আপনার মনের মিল নাও হতে পারে, কিন্তু আমাদের কিরকম লাগলো সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আশা করি যে এই পৌঁছে দেওয়ার বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগতে পারে।
এই জন্য কৃষ্ণর কাছে জানছি যে এই মুহূর্তে আমরা যেটা আশা করেছিলাম যে হল্যান্ড, পশ্চিম জার্মানি, এরা এর মধ্যে সবচেয়ে বড় কথা একটা আপসেট হয়ে গেল যে নেদারল্যান্ডস মানে হল্যান্ড যেটাকে বললাম এবং জার্মানি বেরিয়ে গেল, মানে এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল। কেমন লাগছে তোমার? মনিমদা, আজকে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস। তো আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানি যে 4 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ হয় এবং এটা গ্রেটেস্ট শো অন দি আর্থ একদম বলি আমরা ফুটবলে। তো এই যে পুঙ্খানুপুঙ্খ আপনি একটা বিস্তারিত বললেন, এই সব কিছুই কিন্তু আমরা বা বিশেষ করে যারা দর্শক টিভিতে আছেন সবকিছুই কিন্তু জানতে পারি আপনাদের মাধ্যমে। আপনারা এগুলো নিয়ে বিশ্লেষণ করেন, এগুলি আপনারা সবাইকে স্মরণ করিয়ে দেন। তো এই কারণে আপনাকে এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি যেটা বলছিলেন যে জার্মানি এবং হল্যান্ড এই দুটো খেলারই কিন্তু মীমাংসা হয়েছে ট্রাইব্রেকারে, একটা সাডেন ডেতে। তো আপনি এখানে দেখুন, আমরা কিন্তু জানি যে ফুটবল একটা সংঘবদ্ধ খেলা, 11 জনের খেলা, কিন্তু এটার মধ্যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স মানে ব্যক্তি কলা কুশলী থাকে, ওটা যদি পারফরমেন্স করা যায় তো সেখানে কিন্তু এই যে আপনি প্যারাগুয়ে বলুন বা আপনার মরক্কো বলুন, তারা কিন্তু একটা মানে কমপ্লিট টিম হিসেবে 11 জনের কিন্তু খেলেছে। আপনি দেখুন প্যারাগুয়ে কিন্তু প্রথম গোল করলো, ঠিক, জার্মানি কিন্তু গোল করে পরে ড্র করলো। আপনি দেখুন এই যে গোলকিপার যারা পেনাল্টি শুট আউট করছে তাদের যে ব্যাপারগুলো দেখেন আপনার, আমরা জানি গোলকিপার ইজ দি লাস্ট ডিফেন্ডার, কতগুলি সেভের ব্যাপার আছে। তো গোলকিপার খুব ভালো মানে সেভ করেছে, কিছু মিসও হয়েছে। তো সেখানে যারাই টোটাল ফুটবলটা খেলতে পেরেছে তাদেরই কিন্তু অ্যাচিভমেন্ট এসছে। এবং আমি বিশেষ করে বলবো মরক্কোর যে গোলকিপার, হ্যাঁ, উনি কিন্তু সেভ করে খেলাটাকে সাডেন ডেতে নিয়ে গেছে, সেখানে কিন্তু আলটিমেটলি হল্যান্ড সেখানে ওদের কাছে পরাজিত হয়েছে। তো ফুটবলটা যে কমপ্লিট মানে একটা টোটাল গেম, সেটা কিন্তু মরক্কো এবং প্যারাগুয়ে দেখিয়ে সেই হিসেবে কিন্তু তারা জয়লাভ করেছে। আমরা আগে থেকে জানি ব্রাজিল, ইটালি আপনি যেটা বলছিলেন সেরকম আমরা আর্জেন্টিনা, আমরা কিন্তু ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমাদের ভারতবর্ষ হচ্ছে সেখানে খেলতে পারেনি, কিন্তু আমরা কোনো না কোনো টিমের অন্ধভক্ত কিন্তু আমরা হয়ে থাকি, জার্সি পরে সারা রাত হয়ে ওদের খেলাকে দেখি ওদের খেলাকে দেখি, এই হলো ব্যাপার আর কি। আমাদের টেনে নিয়ে এলো। এই যে তুমি যে কথাটা কৃষ্ণ বললে যে আমাদের নেদারল্যান্ডসের সঙ্গে বা মরক্কো এদের গোলকিপারদের কথা, আমি একটা অদ্ভুত, তুমি একদম মাঠে থেকে তো খেলাটাকে উপভোগ করেছো এবং দেখেছো এবং বিষয়টা সাংঘাতিকভাবে উপভোগ করেছো। সেটা হচ্ছে যে এই যে আমি রাতে দেখতে গিয়ে যেটা বললাম, বিশেষ করে নেদারল্যান্ডসের ম্যাচের কথাটা প্রথম বলি, দুটো ক্ষেত্রে একই পদ্ধতি দেখলাম। এই যে যারা নেদারল্যান্ডসের যারা গোল করলেন, যারা পারলেন না তার ভেতরে দেখা যাচ্ছে জাস্টিন ক্লুইভার্ট বা কুইন্টেন টিম্বার, এরা যারা গোল টোল করতে পারলেন না, আমি প্রত্যেক যারা মিসগুলি যারা করলেন, আমি প্রত্যেকে দেখলাম ফরওয়ার্ড লাইনের লোক। আচ্ছা, আমার একটা জিনিস তোমার কাছে খুব জানতে ইচ্ছা হয়, আমার কৌতূহল আর কি এটা বিষয়টা, যে কোচরা এই মানে পেনাল্টি শুট আউটের সময় ডিফেন্ডারদের ব্যবহার না করে এই মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফরওয়ার্ড লাইনের লোকদের বেশি ব্যবহার করছে। এই যে প্রায় 190 মিনিট প্লাস 30 মিনিট খেলা হয়ে যাওয়ার পরে ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের ওপর যে চাপটা পড়ে 120 মিনিটের, এই 120 মিনিটের পরে তাদের এই পেনাল্টি শটে দিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি জার্মান এবং ক্ষেত্রে নেদারল্যান্ডসের ক্ষেত্রে একই ঘটনা আমি দেখলাম। এটা কেন? এটা কি দেখুন, অ্যাকচুয়ালি কোচরা যে জিনিসটা চিন্তা করে বা আমরাও যেটা বুঝি, ডিফেন্স লাইনের তাদের যে মেইন কাজ, তাদের হচ্ছে প্রতিপক্ষের আক্রমণ সেটাকে শুধু রুখে দেওয়া, তাদের একুরেসির কোনো ব্যাপার নেই। কিন্তু ফরওয়ার্ড লাইনে যারা খেলে তাদের কিন্তু 3 কাঠি, মানে এই 24 গজ আর 8 গজ, এই যে গোল পোস্ট, এটা কিন্তু একুরেসির ব্যাপার আছে। তো মিডফিল্ড বলুন বা স্ট্রাইকিং জোনে যারা খেলে তাদের একুরেসিটা একটু বেশি থাকে দেন ডিফেন্ড। সেই কারণে কোচরা করেন কি, ফরওয়ার্ড লাইনের যারা আছে তাদেরকে কিন্তু প্রেফার করেন পেনাল্টি শুট আউট। আমি যতটুকু মনে করি এখানে কিন্তু যারা পেনাল্টি শুট আউট নিতে যাচ্ছেন কিকার, তাদের কিন্তু একটা মানসিক চাপ থাকে। গোলকিপারের কিন্তু কোনো টেনশন নেই, কারণ আমরা জানি
95% বা 99% গোল হবে, যেহেতু যারা কিকার 24 গজ পাচ্ছে গোলকিপার, এখানে আপনার 12 গজ, তো গোল করতেই পারে, গোলকিপারের কোনো টেনশন থাকে না, এটাই ন্যাচারাল। হ্যাঁ গোলকিপার দেখবেন এমনি তো সমস্ত গোলগুলি হলো, বিশেষ করে ইংল্যান্ড তো একুরেসি মানে ভাবা যায় না। হ্যাঁ, তো এটা তো ওরা ভাবতে পারেনি যে এই জায়গায় বলটা ঘেরিগানের কাছে আসবে এবং নিতে পারবে, বক্সের ভেতরে ঢুকে বড় যে হ্যাঁ আমার একটা গোলের পজিটিভ চান্স থাকে, তখন কিন্তু আমরা ফিনিশ করি। কিন্তু ওখান বক্সের বাইরে ওখান থেকে যে সেই কিকটা নেবে ইয়ে থেকে, এটা হয়তো ওদের ভাবনার বাইরে ছিল, সেই কারণে হেরিকেনের গোলটা একটা মারাত্মক মানে গোল হয়ে গেল। এই জায়গায় আর একটা বিষয়, আপনাদের একটা বিষয় বলি, যে প্রথম 6 মিনিটে গোল করে দেওয়ার পর কঙ্গো, এরপরে 74 মিনিট পর্যন্ত কিন্তু কঙ্গো দলকে লিডে রেখেছিল, প্রায় 74 মিনিট। এই জায়গায় শুধুমাত্র প্রসঙ্গক্রমে বলি যে এই কঙ্গো দেশটা যে একদম দেখবেন মাঝামাঝি, আফ্রিকার মাঝামাঝি মধ্যখানে তাদের অবস্থান। 1964-এ এদের স্বাধীন, এবং ওরা প্রায় 13 কোটির মতো মানুষ ওদের আছে সব ওই জায়গায় দাঁড়িয়ে। এর আগে তারা 1974 সালে যখন খেলেছিল তখন এটা ছিল জাইর নাম দিয়ে খেলেছিল। এই জায়গায় দাঁড়িয়ে এই কঙ্গো এই প্রথম কিন্তু এই মানে নকআউট পর্যায়ে গেল। প্রায় 74 মিনিট ইংল্যান্ডকে আটকে রাখার পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ কিছু। একটা জিনিস আমি বুঝলাম যে এই 74 মিনিট পর্যন্ত কঙ্গো কিন্তু প্রায় তুল্যমূল্য বিচারে ইংল্যান্ডের সঙ্গে লড়ে গেছে, কিন্তু ইংল্যান্ডের যে মানে তাদের যে ট্যাকটিক্যাল মেথডটা হ্যারি কেনকে সামনে রেখে, এবং এই যে বার্লিংহামকে যে তারা অন্তর্ভুক্ত করেছে এই দুটো ম্যাচ বসে রাখার পরে, এটা কিন্তু ইংল্যান্ডকে খুব একটা মানে বাড়তি সাপোর্ট দিয়ে গেল। আমার কাছে খুব অবাক লেগেছে যে প্রথম গোলটা যখন শোধ করেন এই মানে হ্যারি কেন যে গোলটা করলেন প্রথম, একদম প্রায় ফাঁকা দাঁড়ানো এই যে জায়গাটায়, এইখানে এই যে প্রায় এতক্ষণ ম্যাচ করার পরিপ্রেক্ষিতে এই যে ডিফেন্ডারদের এই ছোট্ট ছোট্ট ভুলগুলি এটা বড় আকার নিতে পারে, ইংল্যান্ডের ম্যাচটা কি সেটাই প্রমাণ করলো নাকি? এটি একটা ম্যাচ টেম্পারামেন্ট বা ম্যাচের যে ইয়েগুলি ধাঁচগুলি, এগুলিতে ইংল্যান্ড দীর্ঘদিন বিশ্বকাপ খেলে আসছে এবং তারা জানে কখন, এগুলো কিন্তু কোচের ট্যাকটিক্সের কিছু ব্যাপার আছে, সেটাকে লং পিরিয়ডে টেনে নিয়ে যাওয়া, ওদেরকে মার্ক করা, দেখা। আপনি কিন্তু দেখবেন আমি প্রায় সময় লক্ষ্য করেছি মাঠে খেলা হচ্ছে কিন্তু ওদের যে কোচ মাঠে দিয়ে কিন্তু নজর নেই, ও ওখানে বসে কে ক্যালকুলেশন করছে, মাঠে কিন্তু নজর নেই। হ্যাঁ, এবং ইংল্যান্ডের কিন্তু দেখলাম 2-3টা গোল মিসও হয়েছে, মিস হয়েছে, এবং এটি কিন্তু মানে বিশ্বকাপে এরকম গোল ইংল্যান্ড থেকে মিস কিন্তু আমরা আশা করতে পারি না। হ্যাঁ, তো যাই হোক ম্যাচ টেম্পারামেন্টের একটা ব্যাপার আছে, এটা ওরা এত তাড়াতাড়ি গোলটা করাতে সেটাকে ধরে রাখা সত্যি টাফ। একটা পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছে তারা। এই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডে আরেকটা একটু শেষের দিকে ম্যাচটা হয়েছিল, আপনাদের এত মানে ডিটেলস আমরা যাব না, সেটা হচ্ছে যে বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচটা খুব ভালো ম্যাচ হয়েছে এবং 5খানা গোল হয়েছে। সেনেগাল কিন্তু প্রথম 2 গোলে এগিয়েছিল, তারপরে 3 গোলে হারলেও এই 2 গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্যভাবে এই বেলজিয়ামের আসলে ম্যাচ, এই ম্যাচটাই এরকম হয়। বেলজিয়াম কিন্তু টোটাল ফুটবলটা খেলে, আমরা টোটাল ফুটবল বলতে কিরকম দেখলে? আমার কাছে যেটা লেগেছে যে এই যে মানে আমরা যেটা জানতাম টোটাল ফুটবল বলতে যে ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডাররা, যেটাকে লিঙ্কম্যান বলা হতো একটা টাইমের নাম, এই লিঙ্কম্যানের যে যোগাযোগটা, এই যোগাযোগটা সাংঘাতিক ভাবে, যেমন এই মানে সাংঘাতিক, যেমন বেলজিয়ামের পক্ষে আমার যেটা অল্প অল্প যেটা মনে, এতটা বড় ম্যাচ তো পরপর 2টো ম্যাচ দেখার পরিপ্রেক্ষিতে মানে স্পাইনলাসার, তারপরে এলদেয়ার, বিশেষ করে এলদেয়ারকে আমার কাছে সাংঘাতিক মানে ভয়ঙ্কর ফুটবলার মনে হলো এলদেয়ারকে। দেখুন তারা 2 গোলে পিছিয়ে কিন্তু তাদের যে মানে খেলার যে মানে কি বলবো আপনার মোরালিটি, সেটা কিন্তু মানে লুজ করেনি তারা জানে যে খেলাটা কিন্তু 90 মিনিটের খেলা। হ্যাঁ, প্রায় 84 মিনিটের পর পর্যন্ত, পরে তো ঘটনা 86 মিনিটে গিয়ে গোল 86 আর 89, ওরা কিন্তু জানে যে খেলাটা কিন্তু 90 মিনিটের খেলা, 86 মিনিটে 2 গোলে পিছিয়ে থাকা। একটা টাইমে কিছু আমরা বলা হতো, একটা টাইমে 82 সালে যখন ওই রেলের কোচ এসেছিলেন সাম সরকার, উনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই 90 মিনিটের খেলাতে মানে রেজাল্টটা কি হতে পারে, 2 গোল, বলে মিনিমাম 2 গোলের লিড নিতে হবে বা 3 গোল। 2 গোল পর্যন্ত লিড নেওয়া কোনো 8-এর দশকের কথা চিন্তা করছে, আজকে এই দিনে এসে 2 গোলের লিড কোনো লিডই না প্র্যাকটিক্যালি।
ঠিক আপনার এই কথাটা একদম, যে আজকে একটা মহান্ত মাঠে খেলা গেল, হ্যাঁ। অলরেডি 2 গোলে লিড করছে নর্থ ডিস্ট্রিক্ট, খোয়াই 2 গোলে হারছে। খেলা শেষ হওয়ার 4-5 মিনিটের আগে 1 গোল করলো, পরে আর করলো, 2 গোলে ড্র হলো, পেনাল্টি শুট আউটে গেল, হ্যাঁ। নর্থ আউট হয়ে গেল, খোয়াই চ্যাম্পিয়ন হয়ে গেল। আচ্ছা, বোনাস। খোয়াই চ্যাম্পিয়ন হয়ে গেল, আচ্ছা, অথচ কিন্তু নর্থ 2 গোলে লিড করছিল আপ টু 86 মিনিট। বেলজিয়ামের ম্যাচে অনেকটা এরকম, সেম পেনাল্টি শুট আউটে গেল না, কিন্তু বেলজিয়াম এই যে মানে 16-এ তুলে নিয়ে যাওয়ার যে এই যে তোমার যে টেনাসিটিটা, আপনাদের ক্ষেত্রে আপনাদের জানানোর জন্য বলি, আমরা খুব বড় বিশ্লেষণে যাব না, আমরা অত সাংঘাতিক বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণে যাব না, ওই যোগ্যতাও হয়তো আমাদের নেই, কিন্তু যে জিনিসটা দেখেছি সেটা বুঝলাম যে শেষ বাঁশিটা বাজা না পর্যন্ত এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফুটবলাররা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চান না। আপনাদের প্রসঙ্গক্রমে বলি, প্রায় মানে 58-59 মিনিট খেলা, মানে বল ইন প্লে, মরক্কো ভার্সেস ব্রাজিলের যে ম্যাচটা হয়েছিল, এতক্ষণ বল কিন্তু মাঠে থাকে না। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বকাপ ফুটবলে। এই মরক্কো এবং ব্রাজিলের ম্যাচে যতক্ষণ বল মাঠের ভেতরে ছিল সেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। এই যে জায়গায় দাঁড়িয়ে এই বিশ্বকাপ কিন্তু কতগুলি জিনিস আমাদের সামনে এনে দিয়ে যাচ্ছে। কে কোন সময়, এখন প্রায় আমাদের এমবাপে এবং মেসি সমান সমান 6টা করে গোল করেছে। গোল্ডেন বুটের দূরে সময় একটা পেছনে রয়েছে এই হ্যারি কেন। এই যে ঘাড়ে নিঃশ্বাস ফেলা, অর্থাৎ লড়াইটা নানা রকমের হয় এই বিশ্বকাপ ফুটবল। কৃষ্ণ, যে কথা বলছিলাম, এই যে ফ্রান্সের কথা, এই মুহূর্তে অনেকে হয়তো আপনাদের মনে যাচ্ছে কেন আসল কথাটায় যাচ্ছি না, কে চ্যাম্পিয়ন হতে পারে, আমরা গণৎকার না, আমরা গুনে টুনে বলে দেবো ঘটনাটা এরকম না, এরকম বলা মুশকিল। ফুটবলে এই মুহূর্তে যে জায়গায় ফুটবলটা গেছে, কারা চারে যাবে সেটা বলাই মুশকিল, সাংঘাতিক মুশকিল। কারা কোন চার, আমরা কিন্তু কথা করে বলি যে এই টিমটা 19, এই টিমটা 19-20 বলি, কিন্তু এখানে 19-20 না, এর 19.99 এরকম নিঃশ্বাস ফেলছে। আর একটা জিনিস মনে মধ্যে আপনি দেখবেন এইবারের বিশ্বকাপে সেটা সবচেয়ে যেটা স্পেশালিটি, একটা তো জানি আমরা বলের একটা বিশাল ব্যাপার আছে এখানে, একদম পুরা টেকনোলজি এখানে অ্যাপ্লাই করেছে। তারপরেও দেখুন এখানে আমরা দেখছি 40 বছরের উপরও কিন্তু অনেক প্লেয়ার আছে এখানে। আমরা প্রায় 20 জন, আমরা 20 জনের মতো প্লেয়ার দেখলাম যাদের বয়স অ্যাবাভ 37। তাহলে এজ ইজ নট এ ফ্যাক্টর, এটা সংখ্যা মাত্র। আমার যদি ফিটনেস থাকে আর সেরকমই থাকে, তাহলে কিন্তু ফিটনেসটা কোন জায়গায়, যে বিশ্বকাপের মতো বাবা কল্পনা করা যায়। রজার মিল্লাকে দেখে অবাক হতাম, 42 বছরে কি করে খেলে, এখন 43 বছরও খেলছে। তো এটা একটা ব্যাপার, আমরা নতুন প্রাপ্তি এখানে। তারপর আরেকটা জিনিস যেটা দেখলাম যে মহিলা রেফারিং বিশ্বকাপে এবং দাপটের সঙ্গে কার্ড দেখাচ্ছে, করছে, মানে বিয়ার সিস্টেম বা সাংঘাতিক ব্যাপার। প্রথম তো বোঝাই যায় না। এবারের বিশ্বকাপে কিন্তু আমাদের অনেক কিছু প্রাপ্তি আছে, অনেক হয়তো আগামী বিশ্বকাপে পাবো না। তো আপনি যেটা বললেন, এখনই মানে প্রেডিকশন করা ভেরি 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 টাফ। আমরা এখন অব্দি যা খেলা দেখলাম, এতে আমরা ফ্রান্স বলুন, স্পেন বলুন, এদিকে এগিয়ে রাখছি। ইংল্যান্ডকেও আপনি ফেলতে পারবেন না। ব্রাজিল প্রতিদিন উন্নতি করছে, যে জুনিয়র কি একটা আছে, তো দুর্দান্ত দুর্দান্ত। ওরে বাবা, তো একটু সুযোগ পেলে মানে খেলার মূল ঘুরিয়ে দিতে পারে। তো যাই হোক, আমরা সবকিছুরই তো দেখছি, স্পেসিফিক আমরা কোনো কিছু না বলে যারা ভালো খেলবো তাদেরকেই সমর্থন করব। তবুও অনেকের একটা ভিতরে থাকে না, আমি ব্রাজিলের বা আমি আর্জেন্টিনা, আমি স্পেন, আমি ফ্রান্স, এরকম থাকাটাই স্বাভাবিক। ঠিক স্বাভাবিক। আমাদের ল্যাটিন আমেরিকান যে ফুটবল দলগুলি আছে তাদের প্রতি আমাদের একটা আলাদা টান থাকে। আর পেলে যেহেতু ইন্ডিয়াতে এসে গিয়েছেন এবং 70-এর দশকের পরে আপনাদের একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি, এটা আড্ডার মধ্যেই আসে। 66-তে ইংল্যান্ডে যখন ইংল্যান্ড সেবার চ্যাম্পিয়ন হয়, ইংল্যান্ডে পর্তুগালের বিরুদ্ধে ব্রাজিলের খেলায় পেলেকে প্রচন্ড মারা হয়েছিল এবং মাঠের ভেতরে পেলে দুঃখ করে ম্যাচটা ব্রাজিল হেরে গিয়েছিল। এই পর্তুগালের সঙ্গে ম্যাচ হয়ে যাওয়ার পরে, পর্তুগালে ইউসুফিও ছিলেন, পেলে দুঃখ করে বলেছিলেন ফুটবলটা আর খেলবো না। বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিলেন। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত 70-এর বিশ্বকাপে পেলেকে নিয়ে আসা হলো। আমাদের একটা সৌভাগ্য হয়েছিল যে হয়তো পরবর্তী জেনারেশনকে বলতে পারবো, গপ্পের চলে ইতিহাস, এই যে পেলে কলকাতার মাঠে এসে কসমস ক্লাবের হয়ে খেলেছিলেন, মোহনবাগানের একটা ম্যাচে এসেছিলেন। তখন আমরা দেখেছিলাম পেলের খেলা, খুব বেশি সাংঘাতিক কিছু খেলেননি, তবু একটা মানুষকে একটা জীবন্ত কিংবদন্তিকে দেখলাম কাছ থেকে। এটাই একটা প্রচন্ড বৃষ্টি হয়েছিল তার আগের দিন, আমাদের মনটা খুব খারাপ ছিল যে আদৌ পেলে হবে কিনা, হ্যাঁ, বা পেলে নামবেন কিনা। নেমেছিলেন,
মোহনবাগান অসাধারণ ফুটবল খেলেছিল, 2-2 গোলে ওই ম্যাচ ড্র হয়েছিল। পেলের একটা অসাধারণ ফ্রি কিক দেখেছিলাম, সেটাই চোখে ভাসছে। পরে আগরতলায় শিবাজি ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিলাম কিরকম লাগলো, অবাক অবাক হয়ে রইলাম, বলটা কোন দিক থেকে এলো সেটাই বুঝতে পারলাম না। সেটাই একটা ছোট্ট বিষয় বললাম। তো সেই ধরনের ঘটনা পেলেকে 70-এ খেলানো হলো, 70-এ ব্রাজিলকে চ্যাম্পিয়ন করালেন। শুধু না, জুলেরি মেকআপ পুরোপুরি ব্রাজিলের জন্য নিয়ে চলে গেলেন। ওই আমাদের আকর্ষণ, এই ল্যাটিন আমেরিকান ফুটবলগুলি সেই আকর্ষণ। মারাদোনাকে দেখে আর্জেন্টিনা ভারতীয় দর্শকদের সাংঘাতিকভাবে টেনে নিয়ে, মারাদোনা ভারতবর্ষে এসে গিয়েছেন, কলকাতার মাঠেই মারাদোনা এসে গিয়েছেন। ফলে এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমাদের একটা উন্মাদনা থাকে। ত্রিপুরা রাজ্য তার বাইরে নয়। অনেক জায়গায় আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি আড্ডা হয়, এখনো সেই ফুটবলের বিষয়টা আসবেই। যে কথা কৃষ্ণ তোমার সঙ্গে একটা বিষয় জানতে চাইছি, আমরা ইয়ের কথা বলছি, মেসির কথা বলছি। মেসি অসাধারণ ফুটবল খেলছেন এই বয়সে, একদম। লাস্ট মানে মেসির যে লাস্ট ম্যাচে যে ফ্রি কিকে সেকেন্ড হাফে গোল করলো যে জর্ডানে গেছে, কতটুকু স্পেস ছিল, এই স্পেস দিয়ে তোমার একটা অভিজ্ঞতা আমি একটু যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে সামনে ওয়ালটা তুললো, এই ওয়ালটা তোলার পরিপ্রেক্ষিতে গোলকিপার তার নিজস্ব পজিশনে কেন থাকলো না, ওই গ্যাপটা কিন্তু বেশি লক্ষ্য করলেন। এটা মানে মনে হলো সিনেমার মতো হলো ঘটনাটা। এই যে ছোট ছোট বিপক্ষ দলের যে ত্রুটিগুলি, সেগুলি যারা মানে বিখ্যাত প্লেয়ার বা যারা আমরা কিংবদন্তি বলি, তারা কিন্তু ছোট ছোট বিষয়গুলিকে নজরে রাখে। এই যে গোলকিপারের একটা ছোট্ট একটা সিদ্ধান্ত, যে সেখানে এই জিনিসটাকে কিন্তু মেসি কাজে লাগানো। সেই জন্যই আমরা বলি ও কিংবদন্তি এবং ভগবান প্রদত্ত। ওর বা পায়ে জাদু, ওর বা পায়ে জাদু আছে, মানে এরকম ভাবে মানে বিশ্বাসই করা যায় না, অবিশ্বাস্য। ঠিক এই জায়গায় মানে মেসি এবং এই ফ্রান্সের এমবাপে দুজনের যে লড়াইটা জমে উঠেছে। এমবাপে বলেছেন যে মেসি আরো গোল করবে, কিন্তু আমার ট্রফি, আমার নজর ট্রফির দিকে নজর রয়েছে। উনি বলেছেন যে প্রেসের সঙ্গে কথা বলে। এই সুইডেনের সঙ্গে মেসির সঙ্গে বয়সের ডিফারেন্স প্রায় 12 বছরের হবে এমবাপে বোধ 27 হয়েছে। তো এই জায়গায় 6 গোল করেও ফেলেছেন। এই এমবাপের দল মানে ফ্রান্সের, আর এই যে আমরা যদি ফ্রান্স এবং আর্জেন্টিনাকে মনে করি যে ওরা একটা মুখোমুখি হয়ে গেল, এইখানে কোনখানে হবে সেটা পরের বিষয়, কিন্তু মুখোমুখি হয়ে গেল এই জায়গায় মানে মনে হচ্ছে তুল্যমূল্য বিচারে কারা এগিয়ে থাকতে পারে? ফ্রান্স এগিয়ে থাকবে। হ্যাঁ, কেন আমি বলছি, ফ্রান্সের কতগুলি খেলোয়াড় আছে, বয়স একটু কম, মানে ভীষণ স্কিলফুল প্লেয়ার, ম্যাচের সিনারিও যে কোনো সময় পাল্টে দিতে পারে। এবং আপনার এমবাপের যে গতি, যে কোনো সময় যে কোনো জায়গাতে তার, আমরা মানে ইলেকট্রিক্যালের একটা ভাষা আছে যেটাকে আমরা বলি, মানে ওই দেখবেন আপনার ওই যে ট্রামগুলি যখন চলে, মানে ইনস্ট্যান্ট স্টার্ট নিয়ে যায়। তো এমবাপে মানে যেখান থেকে স্টার্ট করে সেখান থেকে তো মনে হয় 80 কিলোমিটার স্পিডে স্টার্ট করে। আমরা কিন্তু গ্রাজুয়ালি দৌড়টার স্পিড বাড়াই, কিন্তু এমবাপে কিন্তু ইনস্ট্যান্ট ওখান থেকে তার স্পিড শুরু হয়। তো সেখানে তার গতি, প্রচন্ড গতি। তো ওই গতির কাছে হার মানবে আর্জেন্টিনা, সেটা আমার মানে একটা ধারণা। এবং ফ্রান্সের কিছু কিছু প্লেয়ার আছে যারা মানে অসম্ভব মানে স্কিলফুল প্লেয়ার এবং বয়স কম, তারাই খেলার যে কোনো সময় খেলার সিনারিও ঘুরিয়ে দিতে পারে। তো আর্জেন্টিনা এবং মেসি ভার্সেস যদি এমবাপে হয়, আমার কিন্তু একটা প্রেডিকশন যে আমি এমবাপেকেই এগিয়ে রাখবো। কারণ তখন তারা হয়তো কোচরা আরো বেশি করে মার্কিং, জোন মার্কিং বা ম্যান মার্কিং হিসেবে ব্লক করে দেবে। ঠিক, কৃষ্ণর সঙ্গে সহমত পোষণ করে আপনাদের নজর রাখার জন্য একটা কথা বলি, দেখবেন খুব ভালো লাগবে বিষয়টা। এই কারণে বলছি যে এই এমবাপে, তার পাশে রয়েছেন ওলিসে, ডেম্বেলে এবং অ্যাটাকিং ফোর্থ হিসেবে বারকোলাকে নিয়ে আসা হয়েছে রিসেন্টলি। এই যে 4 জন, সেই দিক থেকে আর্জেন্টিনা কিন্তু একটু পিছিয়ে। যদি আর্জেন্টিনা শুধু আগের ম্যাচে আমরা যেটার কথা বলছিলাম জর্ডানের এগেইনস্টে, শুধু মেসি ছিল না প্রথম হাফে, ফার্স্ট হাফে মেসি ছিল না, দ্বিতীয় হাফে নামলেন, প্রথম হাফে কিন্তু এলোমেলো লেগেছিল আর্জেন্টিনাকে। মেসি নামার পরে কিন্তু দলটা অন্যরকম চেহারা নিয়ে নিল এবং ম্যাচটা পার করল। এই যে জায়গায় আমি একসঙ্গেই মানে বলি যে ঠিকই যে এই যে তাদের যে কোচ
দেশো ওনার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কিন্তু দেশর কিছুদিন আগে মা মারা গিয়েছেন, দলটাকে রেখে মার শেষকৃত্য সম্পন্নের জন্য যেতে হয়েছিল, এবং এই দেশও ফিরে আসার পরে এমবাপে যে গোলটা করলেন, গোল করে গিয়ে দেশকে জড়িয়ে ধরলেন, মাকেই সমর্পিত করলেন। এই যে মাঝমাঠে প্রচন্ড পরিশ্রম করছেন কান্তে এবং তার পাশে রেয়ান, এরা সবাই রক্ষণে গুস্ত, এরা মিলে একটা টোটাল টিম মাঠে দাঁড়িয়ে। ফুটবল তারপরেও তো এখন যা খুশি তা হতে পারে, যে কোনো সময় যা খুশি তা হতে পারে। ফলে আমরা প্রেডিকশন করছি না, আমরা বলছি ম্যাচটা এই ধরনের হতে পারে। এইবার আসি ব্রাজিলের কথায়। ব্রাজিল মনে হচ্ছে প্রতি দিনই বোধহয় একটু একটু ইমপ্রুভ করছে, কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ব্রাজিলের যে মিডফিল্ডে গতদিন আপনারা যাকে ক্যাসমিরোর পাশে দেখেছিলেন, সেই প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে হয়তো দলের বাইরে চলে যেতে পারেন। গতদিন এই প্লেয়ারটি অসাধারণভাবে মাঝমাঠটাকে সামলে নিয়েছিলেন, ফলে তার দলের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বেড়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি যে মানে কেন বলছো যে ব্রাজিল প্রতিদিনই একটু একটু উন্নত করছে, তোমার কেন মনে হলো? আমার এই জায়গাটা যেটা মনে হচ্ছে যে প্রথম তারা যে জিনিসটা বুঝতে পেরে মানে ইয়ে করেছিল যে নেইমার বেসড, মানে নেইমারকে সামনে রেখে হ্যাঁ ব্রাজিল হয়তো সেভাবে খেলবে, কিন্তু দেখা গেল নেইমার কিন্তু মানে প্রথম ম্যাচ হোক বা ইয়েতে হোক ওকে খেলানোই হয়নি, পরবর্তী ম্যাচে ইয়ে করলো। তো তারা এটা বুঝতে পারছে যে খেলার ম্যাচে পিছিয়ে থাকার পরেও নামায় না। তো অন্য যারা খেলোয়াড়রা তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে এই খেলাটা কিন্তু আমাদেরকেই উতরাতে হবে, একদম আমরা শুধু নেইমারের উপরে বেস করে থাকলে কিন্তু হবে না। কারণ যেটা বলছিলাম যে সারা বিশ্ব কিন্তু ব্রাজিলের দিকে তাকিয়ে আছে যে ব্রাজিল মানে ফুটবল মানে ব্রাজিল কিছু একটা করতে পারে। তো তাদের ভিতরে প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে সেই বুথটা জন্মেছে যে হ্যাঁ আমাদেরকে কিছু করতে হবে, ডে বাই ডে গ্রোথ করছে। এবং আপনি যেটা বলছিলেন যে ব্রাজিলের যে প্লেয়ারটা বলছিলাম যে ভিনিসিয়াস যে জুনিয়র, ও কিন্তু সাংঘাতিক প্লেয়ার, যে কোনো সময় খেলার মূল ঘুরিয়ে দিতে পারে ও যদি একটু সুযোগ পায়। তো সাংঘাতিক প্লেয়ার, তো ও ডেভেলপ করছে, গোলও করছে, এবং গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু সে আছে, সেও কিন্তু 4টি গোল করেছে। তো এইভাবেই ওই টিম হিসেবে কিন্তু ব্রাজিল আস্তে আস্তে ডেভেলপ করছে। আচ্ছা, একটা জিনিস মানে তোমাদের ফুটবল বুদ্ধির কাছেই প্রশ্নটা রাখি, সেটা হচ্ছে যে এই যে জাপানের সঙ্গে সেকেন্ড হাফে জাপান যে ডিফেন্সিভ হয়ে গেল, ডিফেন্সিভ এটাই কি জাপানের কাল হয়ে দাঁড়ালো তখন এই ম্যাচটার ক্ষেত্রে? ডিফেন্সিভ অ্যাকচুয়ালি ওরা হয়তো কোচ কি নির্দেশ দিয়েছিল আমি জানি না, কিন্তু ওইখানে কিন্তু একটা বিশাল গ্যাপ হয়ে গেছিল পেছনটা। হ্যাঁ, এতে আমাদের মনে হয়েছে যে জাপান বোধহয় ডিফেন্সিভ হয়ে গেছে। এবং জাপান কিন্তু খুব সুন্দর খেলেছিল, খুব অসাধারণ খেলেছিল। আপনি এশিয়াবাসী হিসেবে তো নিশ্চয়ই দুঃখ পেয়েছি জাপান হেরে গেছে, কিন্তু ওদের আগামী দিনে জাপান কিন্তু আরো ডেভেলপ করবে। ওদের ভিতরে যা দেখলাম আর কি, মানে এনার্জি, মানে খেলার একটা ব্যাপার, যে কিছু কিছু খুব কম বয়সের ছেলে আছে এবং ওদের ফিজিক এবং ম্যাচ টেম্পারামেন্ট ইয়ে করা, আমার কিন্তু খুব ভালো লেগেছে জাপানকে দেখে। জিতেছে ব্রাজিল, কিন্তু আমার কিন্তু জাপানকে দেখে ভালো লেগেছে। এবং আপনি তো জানবেন যে এশিয়া থেকে যে 9টি দেশ গেছে, 8টি দেশই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। এখন একমাত্র শুধু অস্ট্রেলিয়া আছে, আমরা তাকিয়ে আছি, দেখি অস্ট্রেলিয়া তো নেক্সট কার সঙ্গে ম্যাচ, অস্ট্রেলিয়া লাস্ট ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়া, তো সেদিকে তাকিয়ে আছি, দেখি কি হয়। নাহলে অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে হয়তো আমাদের এশিয়ার মানে সূর্য অস্ত যাবে। মিশরের বিরুদ্ধে চান্স আছে বেরিয়ে যাওয়ার, দেখা যাক। এখন আমি মানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে ব্রাজিলের যে কোচ ইজিপ্টের সঙ্গে মিশরের সঙ্গে, তো অ্যানচেলত্তি যিনি যেটা দ্বিতীয়ার্ধে করলেন, আমি ওর সঙ্গে সহমত পোষণ করে, কৃষ্ণের সঙ্গে সহমত পোষণ করি বলি, একটা মোক্ষম চাল দিয়েছিলেন। সেটা হচ্ছে এন্দ্রিককে দলে ইনক্লুড করে দিলেন মিডফিল্ডে, প্রচন্ড গতিশীল মিডফিল্ডার, ফলে এলোমেলো করে দিল। আর দ্বিতীয় গোলটা, প্রসঙ্গক্রমে একটা তথ্য দিয়ে রেখে, এটা আপনারা রেখে দিতে পারেন, অনেক সময় যারা কুইজ টুইজ করেন তাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে এই ক্যাসমিরো যে গোলটা করেছিলেন সেটা করলেন 34 বছর 126 দিনে, তার বয়স তখন।
এত বয়সে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন বেবেতো, মানে 1998 সালে। এর মাঝে কিন্তু আর এই এত বয়সে কেউ ব্রাজিলের গোল করতে পারেনি। এটা একটা আপনাদের কাছে তথ্য দিয়ে রাখলাম। আর ক্যাসমিরোর গোলটা অসাধারণ, তার উচ্চতাকে কাজে লাগিয়েছেন। আরেকটা প্রশ্ন উঠেছে যে ক্যাসমিরো সামনে থাকা সত্ত্বেও কেন এই জাপানের যে গোলদাতা তাকে প্রায় 20 গজ দৌড়ে গেলেন, ক্যাসমিরো সামনে থাকাতেও কেন উনি বাধা দিলেন না? কিন্তু তার মনে রাখতে হবে তার ঠিক আগেই ক্যাসমিরো কিন্তু একটা ইয়েলো কার্ড দেখে নিয়েছিল। পেছন থেকে ট্র্যাপ করলে রেড কার্ডের সম্ভাবনা ছিল, 10 জনে হয়ে যেতে পারত। আমরা এই কথাটাকে এই জন্য বললাম যে ফুটবলটা কত জায়গায় কত ক্যালকুলেশনের মাধ্যমে খেলতে হয়। একটা ফুটবলারকে কত কিছু মাথায় রাখতে হয়। পা চালিয়ে দিলেই হলো না, আর বলে পা চালালেই সঠিক হয়ে যাবে ঘটনাটা তা না। এই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ, আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি, তোমার কাছে একটা বিষয়, তুমি এশিয়া মহাদেশ নিয়ে কথা বললে। এশিয়া মহাদেশের আমাদের জায়গাটা কোন জায়গায়? তুমি তো একটা ফুটবল অ্যাসোসিয়েশন চালাচ্ছ, কি মনে হচ্ছে আমরা মানে কতটা পিছিয়ে রয়েছি? পিছিয়ে তো রয়েছি, এখন কি করা উচিত আমাদের, কি মনে হয়? মনিমদা, যে এশিয়ার অন্যান্য যে দেশগুলি ফুটবল খেলে তাদের দৈহিক গঠন, তাদের ওখানের যে খেলার পরিকাঠামো বা কোচিংয়ের যে সিস্টেম, সেটার সঙ্গে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা 140 কোটির দেশ, হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে যেমন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চেষ্টা করছে বিভিন্নভাবে। আমরা এখন শুধু দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টের উপরে খুব জোর দিচ্ছে, কারণ এখানে ফিজিক্যাল ফিটনেস এবং অন্যান্য এন্ডুরেন্স বা ফুটবল খেলতে গেলে যা যা দরকার সেগুলিকে এখন দেখা যাচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলে যে খেলোয়াড়রা আছে তাদের মধ্যে সেই জিনিসটা একটু বেশি আছে। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি ম্যাচ কম খেলি, টুর্নামেন্ট কম খেলি। তো এবার দেখুন এশিয়ান গেমসে এখন শুনতে পাচ্ছি যে ইন্ডিয়া নাকি এশিয়া গেমস থেকে নাম তুলে নেবে। অফিসিয়ালি হয়তো আমরা এখনো জানি না, হয়তো যুব বিষয়ক ক্রীড়া দপ্তর যে ভারতবর্ষের যারা কেন্দ্রীয় সরকার আছেন ওনারা হয়তো কিছু বেঞ্চমার্ক বা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে এই প্যারামিটার গেলে হয়তো কম্পিটিশন করতে পারবে। এটাও আমরা খবরে দেখেছি বা কোথায় দেখেছি যে আমাদের যে সর্বভারতীয় যিনি সভাপতি আছেন উনি আপিল করেছেন গভর্নমেন্টের কাছে যে খেলতে দেওয়া হোক। কারণ আমিও চাই যত বেশি আপনি ম্যাচ খেলবেন আপনার ম্যাচ টেম্পারামেন্ট বাড়বে, ওদের যে টেকনিক বা ওখানের যে অ্যাটমসফিয়ার সেগুলো কিন্তু আপনার কাজে লাগবে ভবিষ্যতে। কৃষ্ণর সঙ্গে সহমত পোষণ করেই বলি আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, একটু এই 1 মিনিটের ভেতরে শেষ করবো, সেটা এইটাই বলে। ঠিকই বলেছেন, খেলতে দেওয়া উচিত এই কারণে, কারণ ওই যে বেলজিয়ামের যে ম্যাচের কথাটা বললাম, বেলজিয়াম 2 গোলে পিছিয়ে রয়েছে, খেলা শেষ হতে 3 মিনিট 4 মিনিট বাকি, খেলাটা ছেড়ে দিলেই পারত। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। বেলজিয়াম ম্যাচ বার করে নিলেন, 2 গোল শোধ করলো, 3-2 ম্যাচ জিতে 16-এ চলে এলো। এই খেলাগুলি আমরা কেন দেখি যদি না শিখি? দেখেই তো শিখতে হবে, অনুধাবনযোগ্য বিষয়গুলি। যদি নাম উইথড্র করে নিলাম তো নিলাম, কোনো 1 মিনিটের ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে সেই অতীত ইতিহাসটা। 1950 সালে আমরা গোল্ড জিতেছি, 1962-তে আমরা গোল্ড জিতেছি, এবং বাঙালি হিসেবে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি প্রধান তিনিও কিন্তু বাঙালি, এবং এই দুটো যে গোল্ড জিতেছিলাম দুটোতেই কিন্তু বাংলারই ক্যাপ্টেন ছিলেন, একজন শৈলেন মান্না আর একজন চুনি গোস্বামী 62-তে। এবং আরেকটা কথা জানিয়ে বলি যে 1974-এ আমরা ব্রোঞ্জ জিতেছিলাম এশিয়ান গেমসে, ব্রোঞ্জ জিতেছিলেন, তার অধিনায়ক ছিলেন নঈমুদ্দিন, তিনিও বাংলার ছিলেন তখন। যাই হোক, আজকে অনুষ্ঠান শেষ করার আগে আপনারা একটা বিষয় মনে রাখবেন, ফুটবলটা অনুধাবনযোগ্য এবং ফুটবলটা বিশ্লেষণযোগ্য। প্রতিনিয়ত ফুটবলের চেহারা পরিবর্তন হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।